আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, লাইভে আসার কথা ছিল 8টায়, আসতে একটু লেট হয়েছে। আসলে আমি তো আবার কথা বলতে পারি না, কথা বলতে গেলে ঘ্যা ঘ্যা ম্যা ম্যা করি। জানি না কতটুকু বুঝাইতে পারবো। আসলে আজকে অনেক সুন্দর লাগতেছে না? আসলে এই চুল কাটার জন্য কিন্তু অনেকটা লেট হয়েছে। গতবার আসলে আপনাদের সঠিক সময়ে আপডেট পাচ্ছিলেন না, পেজে এত বড় বড় পোস্ট করি, সেগুলো তো আপনাদের চোখে পড়তেছিল না আমি কেন লাইভে আসি না। তাই অনেকের চাপে পড়ে তখন একটা টি স্টলে চা খাচ্ছিলাম, ওই মুহূর্তে লাইভ আসছিলাম। চুলগুলো উস্কো খুস্কো ছিল, চেহারা একটা কালো ছাপ ছিল। কি বলা যায়, তাই অনেকে আমাদের যে শুভাকাঙ্ক্ষীগুলো আছে আজকে রিকোয়েস্ট করছিল, ভাই একটু ক্লিন শেপ করে আসবেন যাতে আপনাকে একটু স্মার্ট দেখা যায়। এই স্মার্ট দেখানোর জন্যই আসলে একটু চেষ্টা করছি আর কি। জানি না কতটুকু লাগতেছে। যাই হোক, আর একটু সবাই জয়েন করুক, যেহেতু পূর্ব ঘোষণা দিয়ে আসছি লাইভে, অনেক কথাই হবে, অনেক কিছু শেয়ার করব। সবাই জয়েন করুক। আপনি একটু কমেন্টস করেন আমার ভয়েস বা ওভারঅল সব কিছু ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। যাক, আমি তো ভাই ভালো না। যাই হোক, সকালের চিন্তা দিয়ে শুরু করি। সকালে যখন টেলিগ্রামে তো অনেক গ্রুপ আছে, অনেকেই অ্যাড করছে, ঢুকেই দেখলাম যে অনেকে বলা বলি করতেছে রাব্বি ভালো না, রাব্বি পালাইছে, পাবলিকের টাকা পয়সা নিয়ে পালাইছে, ও তো পালাতো। আরে ভাই, যখন আমি ভালো ছিলাম, যখন কোম্পানির অবস্থা ভালো ছিল, আপনাদের ডেলিভারি করছি মন ভরে, তখন সবাই ফোন দিয়ে রাব্বি ভাই কই আছেন, কেমন আছেন, আসেন চা খাই, আড্ডা দিই, এই নানান কথা বলছেন। কিন্তু আফসোসের বিষয় একটাই ভাই, তারাই আজকে দেখলাম বাবা মার তুলে গালি দিচ্ছেন গ্রুপগুলাতে, বা অনেক ধরনের কথা। একসময় তো ভাই এই নেগেটিভ নাম নিয়ে যে একটা অনেকে স্ট্রাগল করছি, এই নেগেটিভ নামটাই মানে অনেকে আবার দেখলাম যে ফেসবুকে পেজে কমেন্টসও করছেন আমাদের সার্ভিস এতটাই ভালো, আমরা দালালের যে নেগেটিভ সংজ্ঞাটা ছিল প্রচলিত, সেই সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছি। সেই সময় খুব ভালো লাগতো ভাই, আপনারা বলতেন যে আমরা এই নেগেটিভ নামটাকে কীভাবে পজিটিভ করে ফেলছি। নিজের কাছে ভাবতাম খুব ভালোই লাগতো যে অ্যাচিভমেন্ট। ছোট বয়সে আসলে আমার মনে হয় বাংলাদেশের ই কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে ছোট বা সর্বকনিষ্ঠ সিওই আমি, বা এই ছাত্র জীবনেই হয়তো এত বড় একটা হাল ধরছি, বা এত কম সময়ে যে কোম্পানিটা এত দূর আসছে। এখানে আমি চেষ্টা করছি, সাথে আমার টিমের লোক যারা আছে আমাকে সর্বোপরি চেষ্টা করছে, যার জন্যেই সবার সফলতায় বা সবার হার্ডওয়ার্কে কিন্তু কোম্পানি এই পর্যায়ে আসছে। এটা অবশ্যই অ্যাচিভমেন্ট। হ্যাঁ, কিন্তু আফসোসের বিষয় ভাই, গুটি কয়েক ই কমার্স স্ক্যামের জন্যে ই কমার্স ইন্ডাস্ট্রিতে একটা মানে কি বলা যায়, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। এবং সরকার অবশ্যই ধন্যবাদ জানাই সরকারকে যে এই সময় একটা পজিটিভ পদক্ষেপ নেওয়ার জন্য, যে সরকার ই কমার্সটাকে একদম পিওর করবেন এবং গ্রাহকবান করবেন। আমরা ওই সময় পজিটিভ ই কমার্সের স্লোগান নিয়ে আমরাই প্রথম মার্কেটে আসছিলাম বা চেষ্টা করে যাচ্ছিলাম, এবং আপনাদের জন্য সেই মানে কি বলা যায়, একটা প্রাইম এরিয়াতে কর্পোরেট অফিস করলাম, যাতে সবাই সব স্থানের মানুষের আসার জন্য একটা সুবিধা ভালো হয়, সবাই এসে একটা পরিবেশ ভালো থাকলে যেটা হয় আর কি, ভালো লাগবে। এত বড় একটা যে আমাদের ডেলিভারি জোন করলাম, অস্থিতিশীল যে পরিবেশ, তার মধ্যেও আমরা ডেলিভারি করলাম দিবারাত্রি। তখন রাব্বি ভাই খুব ভালো, রাব্বি ভাইকে ফোন দিয়ে খোঁজখবর নিতেন। কিন্তু কি বলবো, আজকে আপনারা বলতেছেন আমি ভালো না, আমি পালাত্মক, কিন্তু এই পরিবেশটা কেন তৈরি হয়েছে ভাই? মানে এই যে অস্থিতিশীল একটা পরিবেশ চলতেছিল আমার মনে আছে যে আমরা যখন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্রোকার ডিজিটাল সলিউশন,
আমরা ক্যাশ ডিপোজিট করতে পারতেছিলাম না। অ্যাজ ইউজুয়াল পেমেন্ট গেটওয়ে, সেটা পরে আসতেছি পেমেন্ট গেটওয়ের কাহিনীতে। তো আমরা আমাদের ইনভেস্টমেন্টগুলো আছে, আমরা যে অ্যামাউন্টগুলো ব্রোকার ডিজিটাল সলিউশনে ঢুকাইতাম, সেটা যখন বন্ধ হয়ে গেল, মানে কোনো ই কমার্স তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করতে পারবে না। এখন আমরা আসলে তো এ বিষয়ে অবগত ছিলাম না যে আমাদের ক্যাশ ডিপোজিট বা আমাদের ব্যাংক রিফিল করতে পারবো না শুধু গেটওয়ে অ্যামাউন্ট ব্যতীত। আমরা তো ওইভাবে হিউজ একটা ডেলিভারি করছিলাম। তারপরে এখন সর্বোপরি একটা প্রেশার আসবেই, কিন্তু আপনারা আসলে সিচুয়েশন ভুলে গেলেন। আমার আসলে পূর্বের কথা টানতে চাচ্ছি না, তারপরেও আমার যে মিরপুরের যে সেট আপমেন্ট ছিল, ছোটো একটা সেট আপমেন্ট, ওই সময়ে আমরা যতটুকু পারছি আপনাদের একটা আস্থার জায়গা তৈরি করছিলাম। তখনও আমি ভালো ছিলাম, সবাই খোঁজ খবর নিতেন। কিন্তু আসলে আমি বলতে বাধ্য হচ্ছি, এই যে আপনারা এই যে একটা বলতেছেন যে আমি পলাতক বা আমি ভালো না, এই সিচুয়েশনগুলো কিন্তু আপনারাই তৈরি করছেন। কেন? আমি আসি, এত প্রাইম লোকেশনে এত সুন্দর অফিস করলাম আসলে আপনাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য। এত বড় ওয়্যার হাউস সম্ভবত প্রাইম লোকেশনে আমি কারো দেখিনি, থাকলেও থাকতে পারে। এগুলো কিন্তু আপনাদের সার্ভিস দেওয়ার জন্যই করছিলাম। কিন্তু আপনারা এসে সরাসরি আমাদের যে ডেলিভারিতে যারা আছে, আমাদের ডেলিভারিতে অনেক প্রেশার পড়তেছিল। প্রেশার বলতে আসলে আমরা হিউজ দিবারাত্রি ডেলিভারি দিচ্ছিলাম, তো সিরিয়াল মেনটেনেন্স নিয়ে একটু ঝামেলা ছিল। তারপরে আমরা ডিজিটালাইজ করি। তারপরে অনেকেই একটু আগে পাওয়ার জন্য আমাদের যে শুধু ডেলিভারিটা আগে পাওয়ার জন্য আপনারা আমাদের যে ডেলিভারিতে যারা কাজ করে তাদের গায়ে হাত তুলছেন। প্লাস আমাদের অফিসে যে ইনফরমেশন ডেস্কে যে আপুরা থাকে বা যে ম্যাডামরা থাকে যারা আপনাদের সর্বোপরি হেল্প করে, আপনারা তাদের গায়েও হাত তুলতে দ্বিধাবোধ করেন নাই। সেখানে আপনারা যদি একটা মাজাজির উপর হাত তুলতে পারেন, সেখানে তো আমি নগণ্য। আমি ধন্যবাদ জানাই। ওই দিন যদি আমাদের স্থানীয় প্রশাসন আমাকে সেভ না করতে, হয়তো বা আমার মুখটা দেখতে পারতেন না। আজ আমি এই জন্য ধন্যবাদ জানাইতেছি। কিন্তু এই আমি কী বলবো, আমি ভাষায় হারিয়ে ফেলতেছি। আমি কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারতেছি না। আর আপনারা তো জানেনই আমি ঘ্যাঘ্যা ম্যামা করি, অনেকে মিমিও বানাচ্ছেন দেখি, আমাকে নিয়ে ট্রলও করতেছে। আসলে আমি এই জন্য কিন্তু বড় বড় পোস্ট করি, আমাদের ফেসবুক পেজে পোস্ট করি। আমি আসলে কথা বলতে পারি না। আমি কোনো সময় স্বীকারও করিনি যে আমি কথা বলতে পারি। আমি ছোট, আমি কোনো বলি না, আমি সবই পারি। আমি আপনাদের থেকেই চলতেই কথা শিখতেছি, কীভাবে উঠতে বসতে হয় সেটাও শিখতেছি। এই জন্য কিন্তু বড় বড় পোস্টগুলো করি। কোনো সময় কি আপনারা মনে হয় না যে বড় বড় পোস্টগুলো দেখেন? আমি কর্মব্যস্ততায় আছি বা না, আরেকটা আসলে স্কিপ করে যাচ্ছিলাম। ওই যে আপনার মা জাতির উপরেও হাত তুলতে দ্বিধাবোধ করে না, সেখানে তো আমি নগণ্য। এখন কিছু কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা বলছিল যে ভাই আপনি একটু সেফ সাইডে থেকে আপনার কার্যক্রমগুলো পরিচালনা করেন, না হলে আপনি নিরাপদ না। আমি সেফ সেক্টরে এসে আপনাদের সব কিছুর একটা ভালোভাবে যাতে চলে সেটার জন্য আমি আমার সেফ সাইটে এসে কার্যক্রমগুলো পরিচালনা করতেছি। এখন তার মানে এই না যে আপনাদের সাথে আমি নিয়মিত লাইভে আসি না বা আপনাদের সাথে ওইভাবে কথা বলতে পারি না, তার মানে এই না যে আমি বসে আছি। সরকার একটা সময় দিছে যে এই সময়ের মধ্যে সরকার যে সিদ্ধান্তটা নিছে ই কমার্স পিওর করার, আমরা এটা অবশ্যই সাধুবাদ জানাই। তো এইগুলোর জন্য কিছু প্রসিডিওর আছে, আমরা আমাদের প্রসিডিওর মেনটেনেন্স করে সব মন্ত্রণালয়ে কিন্তু দৌড়াচ্ছি। আমাদের যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে আমরা কিন্তু প্রোভাইড করতেছি। আমরা যে একেবারে বসে আছি তা না। তো এর মধ্যেই আপনাদের মধ্যে লাইভে আসতে পারি না, এই মানুষটা যে কথা বলতে পারে না,
লাইভে আসতে পারে না কর্মব্যস্ততার মধ্যে। লাইভে আসতে পারে না দেখেই একজন লোক খারাপ হয়ে গেল। কষ্ট লাগে ভাই আপনাদের মানে এই অ্যাক্টিভিটিসগুলো দেখে। আপনারা পূর্বের কথা সবই ভুলে গেছেন। আরও কষ্ট লাগে যারা বাংলাদেশে ই কমার্স চিনাইছে, যারা বাংলাদেশে ই কমার্স সেক্টরটাকে নিয়ে আসছে, অনেক যে ছাত্র জীবন থেকে স্বাবলম্বী হচ্ছে বা যারা কর্মসংস্থানের জায়গায় পায় না, তারাও এই সেক্টরটাকে কর্মসংস্থান হিসেবে ধরে নিছে। যে ঘরে ফ্যান চলার একটা অ্যাবিলিটি ছিল না, কিন্তু আজ কতটা ডিজিটালাইজ হয়েছে, টিনের ঘরেও কিন্তু এসি চলে। এগুলো কিন্তু ই কমার্সেরই অবদান, কিন্তু তাদেরকেই কিন্তু আপনারা জেলে পাঠাই দিছেন। আফসোস ভাই। এখন আমাকে যে মেরে ফেলবেন না বা আমাকে যে হিট করবেন না, আমাকেও যে সীমাবস্থা করবেন না, তার কি গ্যারান্টি আছে? এই জন্যই আসলে অনেক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে সেফ সাইটে এসে কার্যক্রমগুলো পরিচালনা করতেছি। এই আমি পালাতক, আমি খারাপ। এর জন্যে আবার অনেকেই হয়তোবা গ্রামের বাড়িতেও গেছেন বা ফ্যামিলিকে একটা ভয়ভীতি দেখাচ্ছেন, ছবি তুলতেছেন, এটা ওটা করতেছেন। এগুলা আসলে আপনাদের তৈরি করে সিচুয়েশন। অনেকেই আবার দেখি অনেক মানে বাড়িয়ে বলে যে দালাল কর্তৃপক্ষ নাকি 400-500 কোটি টাকা নিয়ে পালাইছে। আপনারা কি এই কথাটা একবার ভেবে দেখছেন? 400-500 কোটি টাকা নিয়ে কর্তৃপক্ষ মানে লাপাত্তা। আপনি কি আপনাদের তো ব্যাংকের সাথে অনেক লিঙ্ক আপ, আপনারা তো আমাদের পার্সোনাল ব্যাংকেও কত টাকা আছে আমাদের, কত ট্রানজেকশন হচ্ছে সেটাও কিন্তু ব্যাংক থেকে বের করে নিয়ে আসেন। তার মধ্যে আপনারা কীভাবে বলতে পারেন যে দালাল কর্তৃপক্ষ 400-500 কোটি টাকা নিয়ে পালাইছে? আফসোস ভাই। আপনারা ট্রানজেকশন যখন মানে আমাদের ডেলিভারির অত প্রেশার ছিল না বা যখন পরিস্থিতিটা স্বাভাবিক ছিল, ওই সময়ে আপনারা তো অবশ্যই দেখছেন যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমাদের 40 কোটি 50 কোটি টাকা পড়ে থাকছে বা আমাদের অলওয়েজ রিজার্ভ থাকছে। আমরা ই কমার্স বিজনেস করি, আমরা ই কমার্স কিন্তু অবশ্যই অ্যানালাইজ করি, আমরা ই কমার্স নিয়ে স্টাডি করি, না হলে তো আমরা আমাদের কার্যক্রম চালাইতে পারতাম না। আমরা তো জানতাম বা আমাদের অ্যানালাইজ যতটুকু বলে যে এই অস্থিতিশীল পরিবেশ একটা তৈরি হবে। ভাই আমরা মানে কি বলবো, ভাষায় হারিয়ে ফেলতেছি। ওই সময় কিছু করলাম না, আর সব কিছু ডেলিভারি করলাম। আমাদের কোটি টাকা, আমাদের টাকা কি ভাই টাকা না? এই দেখেন 400 কোটি 500 সরি মানে কি বল, একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি। এই যে 40%, 30%, 50%ও কিন্তু ডিসকাউন্ট দিছি। আমাদের যেহেতু ফিজিক্যাল কোনো মার্কেটিং ছিল না, টিভি অ্যাডসও দেয়নি, আমরা কোনো বড় বড় বিলবোর্ডও টানাইনি, এই জন্য আমরা আমাদের আকৃষ্ট করার জন্য কিন্তু বেশ ডিসকাউন্ট দিয়েছিলাম, এটা মানছি। কিন্তু একবারও কি ভেবে দেখছেন যে একজনের টাকা আরেকজনকে দিয়ে এই গ্যাপটা ফিল আপ করা যায়? আপনারা কি এটা কখনো ভাবছেন? একজনের মানে শুধু আনলাম দিলাম এভাবেই এই 40%, 50%, 30%, 35%-এর গ্যাপ ফিল আপ হয়? আমাদের টাকা না? আমরা কি ইনভেস্টমেন্ট করি নাই? আমরা কি আমাদের অ্যামাউন্ট বার্নিং করি নাই? আর আপনারা বলতেছেন 400-500 কোটি টাকা নিয়ে কর্তৃপক্ষ লাপাত্তা বা কর্তৃপক্ষ দেখা পাওয়া যাচ্ছে না, কর্তৃপক্ষ ভাগছে। ভাই একটা দুঃখের কথা শেয়ার করি। হ্যাঁ, জানেন আমার অনেক ইচ্ছা ছিল যখন আমি নিজে স্বাবলম্বী হব, ভালো একটা পর্যায়ে যাব, নিজেকে সময় দেওয়ার জন্য বাইরের দেশে, বাইরের কান্ট্রিগুলোতে ট্যুর দিব মাইন্ড রিফ্রেশের জন্য। যখন এই সেক্টরে আসি তখন খুবই ব্যস্ত হয়ে যাই, আসলে ওইটা নিয়ে ভাবা হয়নি। কিন্তু তারপরের যে অবস্থা, এই অবস্থার কথা চিন্তা করে আমি আমার পাসপোর্টটাই আজ পর্যন্ত করি নাই। আর প্রত্যেকটা ই কমার্স সরকারের নজরদারিতে আছে, কারণ সরকার খুব চেষ্টা করছে, নিরন্তর কাজ করে যাচ্ছে ই কমার্সটাকে পিওর করার জন্য। আপনাদের কি মনে হয় না তারা আমাদের কর্তৃপক্ষ, আমরা তাদের নজরদারিতে নাই, আমরা চলে গেলাম,
আপনারাও তো অনেক বড় বড় লোক আছেন, আপনাদেরও তো অনেক মানে আমি আসলে এভাবে বুঝতে পারতেছি না, আপনারাও আছেন, আপনারা দেখতেছেন না, আপনারা বুঝতেছেন না, আপনারা বলতেছেন 400-500 কোটি নাকি আমরা ভাবতেছি। ইভেন কর্তৃপক্ষকে যে মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হয়রানিও আপনারা করতেছেন, সেটা মেন্টালি আপনারা মেন্টালি কর্তৃপক্ষকে খুবই নিকৃষ্টতম হয়রানি করতেছেন। এই সেই মানে বিভিন্ন মানে আমার আসলে বলতেই অবাক লাগতেছে যে আপনাদের জন্য একটা বড় একটা ইনভায়রনমেন্ট দিছিলাম, আপনারা আমাদের অফিসের ডেকোরেশনে আমার মানে চিলি ম্যাটার বলতেই আসলে লজ্জাবোধ হচ্ছে যে পাবলিক বাসে যেরকম আপনারা আঁকি উকি করেন ফার্নিচারগুলোতে, আমাদের সোফা সেটের উপরে তো পর্দায় ছিঁড়ে ফেলছেন আপনারা, তো ভালো। আর কর্তৃপক্ষর হয়রানির কথা তো বাদই দিলাম, যে কত প্রকার নিকৃষ্টতম হতে পারে, কত প্রকার হয়রানি করলে একজন মানুষ মেন্টালি ডিপ্রেসড হয়, আপনারা মানে সেই অবস্থাতে রাখছেন। আমি আসলে কি বলবো, হ্যাঁ, রিসেন্ট একটা ই কমার্স কর্ণধর তার মনের আক্ষেপটা আসলে শেয়ার করছে, আসলে আমি তাকে আসলে সাধুবাদ জানাই। সে এট লাস্ট সত্যটা তুলে ধরতে পারছে যে আপনারা এই সেক্টরটাকে কি বানায় ফেলছেন। আপনার এই সেক্টরটা তো পুরো একটা ইনভেস্টমেন্ট গ্রুপ, মানে গ্রুপ ইনভেস্টমেন্ট, এটা তো একটা ইনভেস্টমেন্ট সেক্টর বানায় ফেলছেন। যাক, এইগুলো নিয়ে আগে না বাড়ি। আর আপনাদের থেকে আরেকটা হয়রানি তো করে রাখছে আমাদের পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ের কথা কী বলবো, আমার মনে পড়ে যখন এই সরকার ইসকো সিস্টেমের উদ্যোগটা নেয় হচ্ছে 25 থেকে 26 জুনে, আর এটা বাস্তবায়ন হয় আপনার সম্ভবত 1 জুলাই। কিন্তু এসএসএল কমার্স তো আমাদের আরও প্রায় 2টা ক্যাম্পেইনের যে সেটেলমেন্ট ছিল সেটাও ইসকো সিস্টেমের মধ্যে ফেলাই দিয়েছে, যেগুলো আমরা অনেক অর্ডার আছে আমরা ডেলিভারি করছি। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা 25 থেকে 30 জুনটা 50% ডিসকাউন্ট ছিল, এবং সেটা আমরা কিন্তু 7 দিনে ডেলিভারি দিছি, D7-এর আওতাধীনে নেই। এই যে একটা গ্যাপ, আমরা পেমেন্ট গেটওয়েতে টাকা ছাড়া পাইনি, তারপরে যে 50%-এর যে গ্যাপটা ছিল, এগুলো কি মানে একজনের টাকা একজনকে নিয়ে দিলেই এই গ্যাপটা ফিল আপ হয়েছে? চিন্তা করেন, উইথিন 7 ডেজে 50% ডিসকাউন্টে ডেলিভারি ফিল আপ করা। ভাই, আপনাদের টাকার টাকা, আমাদের টাকা কোনো টাকাই না, আফসোস। আর পেমেন্ট গেটওয়ের কথা তো স্কিপ করে যাচ্ছিলাম। পেমেন্ট গেটওয়ে তারা সেই অ্যামাউন্ট আজও পর্যন্ত তারা সেটেল করেনি, তারা এগুলো স্প্রে সিস্টেমের মধ্যে ফেলাই দিল। আমাদেরকে বললো যে আপনারা ডেলিভারি শিট পাঠান, একটা স্যাম্পল দিল, ডেলিভারি শিটটা পাঠাইলাম, তারপরে বলল যে এখানে ভুল, এটা ভুল, এইভাবে না ওইভাবে, এবং তার আগেরগুলোও পাঠাইলাম, কনসার্ন টিমে আছে। তো আমরা যতগুলো ডেলিভারি করছিলাম তার মধ্যে হয়তো মোবাইলের কিছু রিফান্ড বা যাবতীয় হয়তো 20%-এর মতো বাদ ছিল, মানে ওই বলতেছি যে 2টা ক্যাম্পেইনের অ্যামাউন্টটা হোল্ড আছে, ওই 2টা মানে 2টা পেমেন্ট যে 2টা ক্যাম্পেইনের অ্যামাউন্টটা এখনও সেটেল হয়নি, ওই 2টার কথাই বলতেছি। তার মধ্যে 20% মোবাইলের সম্ভবত যে রিফান্ডগুলো ওগুলো হোল্ড ছিল, তারা ভেরিফাই করে দেখলো যে 20% মতো ডেলিভারি হয়নি। তারা বললো যে ভাই আপনার এই শিটে তো 20% আপনারা ডেলিভারি করেন। তাদের সাথে কমিউনিকেশন করলাম যে তাহলে আমরা যে 70-80% যে ডেলিভারি করছি তাহলে সেটা সেটেল করেন না, আপনাদের পুরোটাই ডেলিভারি কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ সেটেলমেন্ট দেওয়া হবে না।
তাহলে এখানে আপনারা পেমেন্ট করছেন, আমরা টাকা পাইনি, কিন্তু আমরা ডেলিভারি কিন্তু ঠিকই করছি। পুরো ক্যাম্পেইনের, 2টা ক্যাম্পেইনের অ্যামাউন্টই এসএসএল কমার্সের। তাদের কমিউনিকেশনের কথা বলতে গেলে আসলে লজ্জাবোধ হয়। এত বড় একটা কোম্পানি, এত বড় একটা লিডিং কোম্পানি বা নাম্বার ওয়ান পেমেন্ট গেটওয়ে কোম্পানি, তাদের কমিউনিকেশন সিস্টেমটা এমন, তাদের যখন কনসার্নের কোথাও ভুল থাকে, তার বারবার মেইল করতে করতে অস্থির বানায় ফেলে। যখন সেটেলমেন্টের মেইল করি, হয়তো 4-5 দিন মেইল করেও তাদের ফিরতি কোনো আশা অনুরূপ রিপ্লাই আমি কিন্তু তাদের থেকে পাই না। আফসোস, মানে হয়রানির আরেক নাম, মানে আমি নাম ধরে বলছি, হয়রানির আরেক নাম এসএসএল কমার্স। আর এই সময়ে বা যে সরকার যে উদ্যোগটা নিয়েছে বা পেমেন্ট গেটওয়েটা ডিজিটালাইজ করবে, এটাকে সাধুবাদ জানাই। হয়তো বা এটা হলে সামনের দিনগুলো ভালো হবে, কিন্তু এসএসএল কমার্স আমাদের দেখিয়ে দিল। এখন অনেক কথা তো হলো, এখন সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে বা যে সময়টা নিয়েছে, যে তারা হয়তো বা 2 মাসের মধ্যে যে ই কমার্স সেক্টরটা পুরো একদম নিরাপদ করবেন এবং সব কিছু একদম ঠিক করে ফেলবেন, যাতে সবার আমাদের ইনভেস্টমেন্টও বৃথা না যায় এবং আপনারা অর্ডার করেন যেগুলো, আপনাদের যে অ্যামাউন্টগুলো, সেগুলো যেন নিরাপদ থাকে। ইনশাল্লাহ আমার মনে হয় সরকার খুব দ্রুতই আমাদের দিকে সুনজর দেবেন এবং খুব দ্রুতই সব কিছু সলভ করে ফেলবেন। আর মানে আরেকটা কথা মনে পড়ে গেল, আমরা যে অস্থিতিশীল অবস্থার মধ্যে ডেলিভারি করছিলাম বা অফিসিয়াল কার্যক্রম নিয়ে কথা বলতেছি, অফিসিয়াল কার্যক্রম যখন কিছুদিন ওই যে আপনারা যে ঝামেলা করলেন, আমাদের ডেলিভারিতে যারা আছে তাদের গায়ে হাত তুললেন, তারপরে ইনফরমেশন ডেস্কের যারা আছে তাদের গায়ে হাত তুললেন, ওই সময় আমরা আমাদের আসলে চাপে পড়ে, কারণ আমরা কিন্তু খুবই মানে মাঝে থেকে আমাদের আসলে রেসপেক্ট করা উচিত। আপনার আসলে আমার মানে ভাবতে অবাক লাগতেছে, আপনারা একটা মেয়ে মা জাতির উপর হাত তুললেন। আপনার কি ভাই পরিবেশ শিখেন নাই? যাই হোক, তাদের কথা চিন্তা করে কার্যক্রমটা কিছু 2-3 দিনের জন্য বন্ধ রাখছিলাম। ওই সময় স্থানীয় প্রশাসন আমাদেরকে যেভাবে সাপোর্ট করছে, আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে কোনো অঞ্চল থেকে সেলুট। আপনারা ওই সময় আমাদের এই হেল্পটা না করলে হয়তো আমরা আমাদের কার্যক্রমগুলো ঠিকমতো চালাইতে পারতাম না। আমি আশা রাখি আমরা এই যে এই অস্থিতিশীল পরিবেশটা যখন ঠিক হয়ে যাবে, যখন সব কিছু আগের মতো হয়ে যাবে, আপনারা আপনাদের এই ধারাবাহিকতা আগের মতোই রাখবেন। আরেক এখন আমি আসলে আশা রাখতেছি আপনার উপর। ওই সময় আমাদের আশেপাশের যে স্থানীয় নেতারা ছিলেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু আমাদের খুব হেল্প করছে। তাদের জন্য আমার আসলে মনের অন্তঃস্থল থেকে মানে ধন্যবাদ থাকবে। আপনারা সামনের দিনগুলোতে এভাবে হেল্প করবেন, আমি আসলে আপনাদের উপর খুবই থ্যাঙ্কফুল। এবার আসি, অনেকেই মেসেজ করতেছেন বা অনেকেই গ্রুপগুলোতে বিভিন্ন আলোচনা করতেছেন, আমরা রিফান্ড, অফিসিয়াল রিফান্ড কেন দিচ্ছি না বা কেমনি কি। ভাই আবার অনেকেই বলতেছেন যে আপনাদের যদি ইচ্ছা থাকতো আপনারা বিভিন্ন মাধ্যম দিয়েও টাকা পাঠাতে পারতেন বিকাশে। অনেকে আবার বলতেছেন ইচ্ছা থাকলে বিকাশের দোকান থেকেও টাকা মারতে পারতেন বা অন্যান্য থার্ড পার্টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করেও কিন্তু আপনারা রিফান্ড দিতে পারতেন। ভাই আপনাদের মধ্যে কি একটু মানে জানেন না, আপনারা কি একটা কোম্পানির বেসিক রুলস সম্পর্কে জানেন না? যে কোনো একটা লিমিটেড কোম্পানি, যে কোনো কোম্পানি হোক, সে তার নির্দিষ্ট ব্যাংক, তার নামের যে ব্যাংক আছে ওই ব্যাংক অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যদি লেনদেন করে, সেটা কিন্তু মানি লন্ডারিংয়ের পর্যায়ে যায়, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
আমরা ভাই এগুলো করতে পারবো না, আমরা আমাদের জায়গায় নীতির জায়গায় অটুট। আর আপনারা অবশ্যই জানেন যে আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ আছে এবং নজরদারিতে আছে, খুব দ্রুতই খুলে দিবেন ইনশাল্লাহ। খুলে দিলেই আমাদের রিফান্ড কার্যক্রম শুরু হবে। আর মানে কি বলবো, যারা এই মানে পুরো প্রসঙ্গেই চলে আসতেছে বারবার, আপনারা যে কাহিনীগুলো করছেন, মানে যে সিনক্রেটগুলো করছেন, অনেকে পার্সোনাল যে পার্সোনাল সুবিধা বা পার্সোনাল লাভের জন্য বা পার্সোনাল দিক বিবেচনা করে মামলা করছেন, কিন্তু আমরা কিন্তু আমাদের নীতির জায়গায় অটুট। ইনশাল্লাহ যখন আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা আমাদের ডেলিভারিগুলো আগের মতো সিরিয়াল ওয়াইজ করব। এবং যে মামলা করছেন আপনার বা যারা মানে যারা মামলা করতেছেন, তাদের সিরিয়ালটা যদি সিরিয়াল অনেকেই বলতেছেন যে আপনারা মানে আমি আসলে এভাবে সামনে বলতে চাচ্ছি না, কিন্তু আমি আমার নীতি জায়গা থেকে বলতেছি, যখন আগের মতো ডেলিভারি স্টার্ট হবে, আপনার ডেলিভারিটাও ওই নির্দিষ্ট বা ওই সিরিয়াল অনুযায়ী হবে, ঠিক আছে? ইনশাল্লাহ যদি মানে আমরা আপনার সিরিয়াল আসা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের মামলার বিরুদ্ধে লড়ব ইনশাল্লাহ। তাও আমরা আমাদের নৈতিকতার জায়গায় আমরা বিসর্জন দিব না। আর আফসোস ভাই, মানে এত কথা বলতেছি, শুধু আপনারা মানে বিভিন্ন গ্রুপে বিশৃঙ্খলা তৈরি করতেছেন, বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম কথা বলছেন, বাবা মা তুলে গালিগালাজ দিচ্ছেন। আপনাদের টাকা আমাদের টাকা না। আমরা একটা সেক্টরে ইনভেস্টমেন্ট করছি, আমাদের মনে হয় কোনো ইনভেস্টমেন্ট নাই। যাই হোক, আমার আসলে বলতে খুবই কষ্ট লাগতেছে। এখন আবার অনেকেই বলতেছেন মানববন্ধন করবেন। আমরা কেন নিবন্ধন করতেছি না? আপনাদের এই এত দফার দাবি, হ্যাঁ, আসলে আপনি একটা জিনিস চিন্তা করেন, নিবন্ধনের কার্যক্রম শুরুই হলো না, নিবন্ধনের যে প্রসিডিউরটা সেটাই এখনো অনলাইন হলো না, আমরা নিবন্ধন কেন করলাম না এটা নিয়েও আপনারা মানববন্ধন করার চেষ্টা করতেছেন। আমরা নিবন্ধন কেন করলাম না, আজব। নিবন্ধনের প্রসিডিউর তৈরি হয় নাই, এটা নিয়ে আপনাদের মানববন্ধন করতে হবে? বা আপনাদের যে দাবিগুলো, আপনাদের দাবি একটাই, আপনারা আপনাদের টাকা কবে পাবেন? আর ভাই একটাও আপনারা সরকার যে মানে একটা স্থিতিশীল এই অস্থিতিশীল থেকে স্থিতিশীল করার জন্য যে সময়টা নিচ্ছে, অবশ্যই এটা আপনাদের ভালোর জন্যই। এবং এমনও না যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে, আমাদের ব্যাংক তো ফ্রিজ, আমরা আপনাদের টাকা পয়সা নিয়ে চলে যাব সেই হাতে যাবি, অনেক কথা ইনশাল্লাহ। আবার আমাদের আরেকটা কথা এর মাঝে বলি যে 13ই সেপ্টেম্বর পর্যন্ত যত 13 সেপ্টেম্বর পরে যে পেমেন্ট গেটের মাধ্যমে যে আমাদের অর্ডারগুলো আসছে, সেগুলো ধারাবাহিকতাভাবে রিফান্ড শুরু হয়েছে ইনশাল্লাহ। খুব দ্রুতই 13ই সেপ্টেম্বর থেকে বাকিগুলো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাক করবে। আর এর আগ পর্যন্ত যতগুলো আছে সবগুলো অনেকেই আছেন যে মানে কি বলবো, খালি বারবার আমার পুরো প্রসঙ্গের কথাই মনে পড়ে যে আপনারা অনেকেই প্রোডাক্ট ডেলিভারি নিছেন, অথচ আবার পেমেন্ট গেটওয়েতে আবার রিফান্ড রিকোয়েস্ট করছেন, রিফান্ডও নিছেন। মানে কি বলা যায়, এই জন্যেই আসলে ওই পোর্শনটা আমি একটু স্থগিত রাখছি, কারণ আমার সব লিস্টগুলো ভালো মতো দেখতে হবে এবং ভালো মতো ফিল্টারিং করে মানে একটা সিরিয়াল অবস্থায় আনতে হবে যে এর মধ্যে কাদের ডেলিভারিটা মিসিং আছে এবং কাদের মানে যেগুলো মিসিং আছে বা তাদেরগুলো ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই লিস্ট আকারে গেটওয়ের মাধ্যমে রিফান্ড করবো।
আর সর্বশেষ কিছু কথা বলতে চাই যে এই স্থিতিশীল পরিবেশে আপনারা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করতেছেন, স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতা করছে, সবাই সহযোগিতা করছে। দেখেন, আমাদের মধ্যে যদি ওই রকম ইন্টেনশন থাকতো, যখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে মানে একটা রিজার্ভ অ্যামাউন্ট থাকছে, আমরা তো বললামই যে আমরা ই কমার্স বিজনেস করি, আমরা ই কমার্স নিয়ে অ্যানালাইজ করি, আমরা ই কমার্স স্টাডি করেই কিন্তু আমরা বিজনেস চালাই, না হলে তো আলটিমেটলি লসের মুখ দেখতে হবে, তাই না? অলরেডি এখনও তো লসের মধ্যেই আছি, কারণ আমাদের মানে টাকা তো আপনাদের কাছে টাকা মনে হয় না। মানে আসলে আমি লাইফটা গুছিয়ে করতে পারতেছি না। এ নিয়েও তো অনেকে আবার দেখা যাবে কিছুক্ষণ পরে আমার লাইভের কিছু অংশ কাট করে আপনারা মিমি বানাচ্ছেন। আবার অনেকেই মানে কিছু কিছু ইউটিউবার আছে দেখে ভিডিও বানায়, পালিয়ে যাবি কোথায়, পালাবি কোথায়। ভাই, আপনারা এই শব্দটা কেন ইউজ করেন? আপনাদের মানে আপনাদের কার্যক্রমগুলো, আপনাদের সব কিছু স্মুথ বা সব কিছু ভালো রাখার জন্যই তো সেলস সাইডের থেকে কার্যক্রমগুলো পরিচালনা করতেছি। এখন আমাদের যদি কিছু হয়ে যায়, এখন এই কার্যক্রমগুলো কে পরিচালনা করবে? আপনারাই বলেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা দয়া করে, আমি যে মানে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন না যে আমরা পালিয়ে গেছি। আমরা সেফ সাইটে থেকে আপনাদের বা সব কার্যক্রমগুলো আমাদের সকল কার্যক্রমগুলো সঠিকভাবে করার জন্য, আপনাদের ডেলিভারি ঠিকমতো করার জন্য বা ওই পর্যন্ত যাওয়ার জন্য যা যা প্রসিডিউর আছে সেগুলো এখান থেকে পরিচালনা করতেছে। দয়া করে আপনারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না। আসলে আমি এর আগে বলছি, আমার মনে হয় আমি বাংলাদেশের যতগুলো ই কমার্স ইন্ডাস্ট্রির যতগুলো কর্ণধার আছে বা যতগুলো সেলস, তার মধ্যে আমি সর্বকনিষ্ঠ। আমি যে চ্যালেঞ্জটা নিয়ে নামছি, আমি করে দেখিয়েছি এবং ইনশাল্লাহ আমাদের আশা আছে আমরা আমাদের বিজনেসটা, আপনারা যদি আমাদের ওইরকম পরিবেশ করে দেন বিজনেস করার মতো, ইনশাল্লাহ আমরা আমাদের বিজনেস আমি পরিচালনা করবো। মানে আমি একটা সর্বকনিষ্ঠ নিজের সম্পর্কে বলতে আসলে কেমন লাগছে যে আমি এই অবস্থাতে ই কমার্সের হাল ধরে যদি এ পর্যন্ত নিয়ে আসতে পারি, ইন ফিউচার আমি আগের অবস্থায় ফেরত নিয়ে আসতে পারবো। আপনাদের সবারই উচিত সরকার যে সময়টা নিছে, এই সময়টা আপনাদেরও মানে অ্যালাউ করার বা আমাদেরকে এই আপনাদের সুন্দর মতো ডেলিভারি, আপনাদের সকল যে রিফান্ড, এগুলো সব একদম মানে পূর্বের যেভাবে করছি ওইভাবে করার জন্য যে প্রসিডিউরগুলো আছে সেইগুলো করার ক্ষেত্রে আপনারা সার্বিক সহযোগিতা করবেন। আর স্থানীয় প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন ওইভাবে করবেন। বা আপনারা যদি পরিবেশ দেন, ইনশাল্লাহ বললামই তো, চ্যালেঞ্জ নিয়ে বলতেছি যে আগের অবস্থায় ফেরত আসবে সব কিছু। আর সরকার বা বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্তটা নিয়েছে এর সব ই কমার্স নিবন্ধনের আওতাধীন আনবে, এইটা যখনই অনলাইন হবে ইনশাল্লাহ আমরা আমাদের ই কমার্স নিবন্ধন করব। এবং সরকার যে পদক্ষেপ নিচ্ছেন ই কমার্সটাকে পিওর করার জন্য, আমাদের আসলে উচিত সবাই সবার জায়গা থেকে এই পর্যন্ত ধৈর্য ধরার। ইনশাল্লাহ অ্যাকাউন্টটি ফ্রিজ হলে সব কিছু আগের অবস্থায় ফেরত যাবে, আমি চ্যালেঞ্জ দিয়েই বলতেছি আপনাদেরকে। আর ওই যে একটা কথাই বললাম, আপনারা আর ওই পালিয়ে যাওয়ার ল্যাঙ্গুয়েজটা আপনারা দয়া করে ইউজ করবেন না। ভালো থাকবেন সবাই, আর হয়তো পরবর্তী অনেক সময় আবার আপনাদের সাথে লাইভ হবে। ভালো থাকবেন।